গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা রূপা চতুর্থ এবং শেষ খণ্ড। হারুন তার রহস্য খাতা খুলেছেন। রহস্যময় যেসব খবর পত্রিকায় ওঠে তিনি তার পেপার কাটিং জমা করেন। হারুন রহস্য খাতা রাশেদের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, রাশেদ, এই ছেলেটাকে দেখো, বালক পীর। সপ্তাহে একদিন সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত সে যাকে যা বলে তাই হয়। নাম ওসমান, বাবা দিনমজুর। আমি গিয়েছিলাম দেখতে, হাজার হাজার মানুষ, ভিড় ঠেলে এগুতে পারলাম না। ব্যাপারটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? আমার উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। জগৎ রহস্যময়, এটা তুমি মানো নাকি মানো না? রাশেদ বলল, আমার উত্তরও হ্যাঁ এবং না, একই সঙ্গে রহস্যময় আবার রহস্যময় না। হারুন বললেন, আমার এখানে মদিনা নামের একটা মেয়ে আছে, তার নাম আমি দিয়েছি ঘড়িকন্যা। সে হলো জীবন্ত ঘড়ি। আপনার কথা বুঝতে পারছি না। ধীরে ধীরে বুঝবে, একদিনে সব জেনে ফেললে হবে না। মেয়েটা সম্পর্কে রাজশাহীর দৈনিক প্রভাতে কি লিখেছে পড়ে দেখো। আমি আরেক দফা কফির কথা বলে আসি, নাকি চা খাবে? আপনি যা খাবেন তাই খাবো। টক দইয়ের শরবত খাবে? টক দই গোলমরিচ আর লবণ ব্লেন্ডারে দিয়ে বানানো হয়। সঙ্গে থাকে 1 ফালি কাঁচামরিচ আর 1 চিমটি ধনেপাতা। গ্লাসের ওপর 2 ইঞ্চি পরিমাণ বরফ কুচি, 1 চামচ চিনি। শুনেই তো খেতে ইচ্ছা করছে। সমস্যা একটাই, রূপা ছাড়া কেউ বানাতে পারে না। সে ফিরেছে কি না কে জানে, দেখি ব্যবস্থা করি। হারুন ব্যস্ত ভঙ্গিতে নেমে গেলেন। তার এই ব্যস্ততা দেখার মতো। বসার ঘরেই রূপাকে পাওয়া গেল। হারুন বললেন, 2টা টক দইয়ের শরবত, কুইক। রূপা বলল, বাবা বসো তো। এখন বসতে পারবো না, রাশেদের সঙ্গে অত্যন্ত জরুরি একটা আলাপ করছি। তুই শরবতটা বানিয়ে ছাদে পাঠানোর ব্যবস্থা কর। শরবত বানানো যাবে না, ঘরে টক দই নেই। ড্রাইভারকে পাঠা, নিয়ে আসবে। রূপা বলল, বাবা তুমি বসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। রাশেদ সাহেবের সঙ্গে আলাপের চেয়েও আমারটা জরুরি। বল। তুমি বসো, তারপরে বলবো। তুই এত ঝামেলা করিস কেন? জরুরি কথা বসে শুনতে হবে? অতি জরুরি কথা শুয়ে শুনতে হবে? আচ্ছা যা, বসলাম। রূপা বলল, বাবা শোনো, রাশেদ নামের মানুষটাকে আমরা কেউ চিনি না, তার বিষয়ে কিছুই জানি না। তুমি প্রথম দেখাতেই তাকে কোলে নিয়ে বসে আছো, এটা কি ঠিক হচ্ছে? হারুন বললেন, কোনো একজন মানুষকে আমার পছন্দ হতে পারবে না? 5 মিনিটের পরিচয় হতে পারবে না? 50 বছরের পরিচয় লাগবে? তোর মার সঙ্গে 11 বছরের পরিচয় ছিল, তাকে চিনতে পেরেছি? বাবা তুমি লজিক গোলমাল করে ফেলছো। আমাকে লজিক শিখাবি না, স্টুপিড মেয়ে। রেগে না গিয়ে আমার কথা মন দিয়ে শোনো। তুমি উঁচু তারে বাঁধা একজন মানুষ। কাউকে অতি দ্রুত পছন্দ হওয়া এবং অতি দ্রুত অপছন্দ হওয়া তোমার চরিত্রের অংশ। এটা ঠিক না। কাকে অতি দ্রুত অপছন্দ করলাম? সুলতান চাচাকে। যে ছাগলা একটা কথা 4 বার করে বলে, তাকে অপছন্দ করতে পারবো না? তার এই স্বভাবের পরেও তার সঙ্গে তোমার গভীর বন্ধুত্ব ছিল। পরপর 2 দিন না দেখলে তুমি অস্থির হয়ে যেতে। মূল কথাটা বল। রাশেদের সঙ্গে আমি কথা বলতে পারবো না, এইটাই তো মূল কথা। মূল কথা হচ্ছে তোমার ভলাটাইল নেচার চট করে অপরিচিত একজনকে দেখিও না। সে তোমার নেচার বুঝতে পারবে না, তোমাকে নিয়ে মনে মনে হাসবে, আমোদ পাবে। তোমার কর্মকাণ্ডে কেউ আমোদ পাবে, এটা আমার পছন্দ না। হারুন উঠে দাঁড়ালেন, কঠিন গলায় বললেন, তুই কি মনে করে অচেনা অজানা একজনকে বাড়িতে এনে তুলেছিস এটা বল। তুই নিজেই তো তাকে এ বাড়িতে কোলে করে এনেছিস, আমি আনিনি। রূপা বলল, বাবা উনি আমার উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে ঝড় বৃষ্টিতে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আমি অপরাধ বোধ থেকে তাকে এ বাড়িতে এনেছি। তিনি সে রাতে ডিনার না করে চলে গিয়েছিলেন, আমি তাকে ডিনার করাবো। তিনি যে ঠিকানায় যেতে গিয়ে ভুল করে আমাদের বাসায় এসেছিলেন, আমি নিজে তাকে সেই ঠিকানায় পৌঁছে দেব। রাতে ডিনারের পরপর এই কাজটা করা হবে। এত দেরি করে লাভ কি? এখনই লাথি দিয়ে বের করে দে, যেখানের জিনিস সেখানে চলে যাবে। বাবা
তুমি আবার ছেলে মানুষই শুরু করেছ। হারুন বললেন, আমি ছেলে মানুষ তাই ছেলে মানুষই করছি। তুই বুড়ি, তুই করবি বুড়ি মানুষই। যা, আমি তোর সঙ্গে বাস করব না। কোথায় যাবে? বনে জঙ্গলে চলে যাব, গাছের ডালে ঝুলে থাকবো, ক্ষুধা লাগলে গাছের পাতা খাবো। হারুন হন হন করে সদর দরজা খুলে রাস্তায় নেমে গেলেন। রূপা দীর্ঘশ্বাস ফেলে রাতের ডিনারের আয়োজন করতে গেল। রাশেদ নামের মানুষটার পরোটা মাংস খেতে মন চাইছে। ঝাল মাংস, সঙ্গে বিস্কিটের মতো পরোটা। ছাদে আলো নেই। বাড়ির চারপাশের গাছপালার কারণে অন্ধকার গাঢ় হয়েছে। রাশেদ চৌবাচ্চার পাশে বসেছিল, টক দইয়ে শরবতের অপেক্ষা। হারুন ফিরছেন না। মনে হয় শরবত বানানোর প্রক্রিয়া জটিল, সময় লাগবে। রূপার বাবাকে রাশেদের ভালো লেগেছে। তার নিজের বাবা খানিকটা এরকমই ছিলেন। রাশেদের মা বলতেন, মানুষ কেমনে চিনবি বলবো? ঘোড়া চিনি কানে, রাজা চিনি দানে, মেয়ে চিনি হাসে, পুরুষ চিনি কাশে। ভালো জাতের ঘোড়া কান দেখা চিনতে হয়। রাজা কত বড় তার পরিচয় হয় তার দানে। মেয়েদের চেনা যায় তাদের হাসি দিয়ে, আর পুরুষ চিনতে হয় তার কাশিতে। রাশেদ বলেছিল, একজন পুরুষ মানুষ কাশবে, সেই কাশির শব্দে বোঝা যাবে সে কেমন পুরুষ। কাশ হইল তার গলার আওয়াজ। মানুষের গলার আওয়াজই তার পরিচয়। হারুন নামের মানুষটার গলার আওয়াজ মোটেই ভালো না, কিন্তু মানুষটা ভালো, এতে কোনো সন্দেহ নেই। রাশেদ ছাদের গাছপালা দেখছে। ছাদে বাগানের সুযোগ আমেরিকার নেই। আমেরিকার আকাশ থেকে বরফ পড়ে, বাংলাদেশের আকাশ থেকে পড়ে বৃষ্টি, গাছপালার প্রাণদায়িনী বৃষ্টি। ড্রাম কেটে একটা কাগজি লেবুর গাছ লাগানো হয়েছে। গাছ ভর্তি লেবু। কি সুন্দর দৃশ্য! গাছটার একটা ছবি তুলে রাখা দরকার। গাছ নিয়ে রাশেদের মার ছড়া আছে। আমড়া গাছে আম হয় না, কাঁঠাল গাছে কলা, তেঁতুল গাছে জাম হয় না ত্রিফলা। রাশেদ গাছ থেকে একটা লেবু ছিঁড়ল। ফ্রেশ লেমন স্মেল পিউরিফাইজ দ্য হার্ট। লেবুর ঘ্রাণ নিয়ে হৃদয় শুদ্ধ করা যাক। রাশেদ ঘ্রাণ নিল। অন্ধকারে ছাদে ঘুরছেন? এই যে রুফ গার্ডেন সুইচ, বাতি জ্বেলে দেই। রূপার কথায় রাশেদ হঠাৎ চমকে উঠল। কেন চমকালো সে নিজেও বুঝতে পারল না। মানুষের প্রতিটি কার্যের পেছনে কারণ থাকে। চমকানোর পেছনের কারণটা কি? এমন কি হতে পারে অন্ধকারে রূপার গলার স্বর অন্যরকম শোনাচ্ছে? দিন রাত্রির সঙ্গে সঙ্গে মানুষের গলার স্বর বদলায়। রাশেদ বলল, বাতি জ্বালাতে হবে না, অন্ধকারে হাঁটতে আমার ভালো লাগছে। আপনার বাবা কোথায়? আমার ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন। কি সর্বনাশ! রূপা বলল, সর্বনাশের কিছু না। মাসে একবার আমার ওপর রাগ করে বাবা বাড়ি ছেড়ে চলে যান, ঘণ্টা খানেক পর ফিরে আসেন। বাবার সঙ্গে অনেকক্ষণ আলাপ করলেন। বাবাকে কেমন লাগলো? রাশেদ বলল, ছড়া দিয়ে বলি, কলমে কায়স্থ চিনি, গোপে রাজপুত, ভালো মানুষ সেই হয় যার কলিজা মজবুত। আপনার বাবার কলিজা মজবুত। রূপা বলল, অদ্ভুত ছড়া কোত্থেকে শিখেছেন? রাশেদ বলল, আমার মার কাছ থেকে। সব কিছু নিয়ে তার ছড়া আছে। রূপা বলল, আরেকটা ছড়া বলুন তো। রাশেদ বলল, গলা নাই গান গায়, বউ নাই শ্বশুর বাড়ি যায়। বাহ, সুন্দর তো। আপনার মা কি আপনার সঙ্গে থাকেন? না, তিনি নেত্রকোনা জেলার বাইরে কোনোদিন যাননি। বেঁচে আছেন? না। আপনার বাবা বেঁচে আছেন? জানি না। জানেন না মানে কি? রাশেদ বলল, আমার বাবা খানিকটা আপনার বাবার মতো। তিনি মার সঙ্গে রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতেন। তার রাগ সহজে পড়তো না। এমনও হয়েছে 2 মাস ফিরেননি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন একবার রাগ করে বাড়ি ছাড়লেন, আর ফিরেননি। মনে হয় এখনও রাগ কমেনি। বাবাকে নিয়ে অনেক গল্প আছে, যদি কোনোদিন শুনতে চান শোনাবো। অবশ্যই শুনবো। রান্না হয়ে গেছে, আপনি যখন খেতে চান বলবেন, টেবিলে খাবার দিতে বলবো। বাবা গাড়ি নিয়ে যাননি, গ্যারেজে গাড়ি আছে।
ডিনার শেষ করে গাড়ি নিয়ে রুনাদের বাড়ি খুঁজে বের করবেন। তাড়িয়ে দিচ্ছেন নাকি? রূপা বলল, না, যেটা শোভন সেটা করছি। আমাদের এখানে কেন থাকবেন? পেইং গেস্ট হিসেবে থাকবো। আমরা পেইং গেস্ট রাখি না। এই কথায় আবার রাগ করে ওই রাতের মতো না খেয়ে চলে যাবেন না। আপনি গোশত পরোটা খেতে চেয়েছিলেন, মাংস আমি নিজে রান্না করেছি। পরোটা তৈরি আছে, খেতে বসলেই মলিনা ভেজে দেবে। রাশেদ বলল, আপনি আপনার বাবার মতো না, আপনি আমার খুব পরিচিত একজনের মতো। আপনার স্বরও তার মতো। প্রথম দিন ধরতে পারিনি, আজ ধরতে পেরে চমকে উঠেছি। রূপা বলল, তার নাম কি রূপা ব্যানার্জি? রাশেদ অবাক হয়ে বলল, কীভাবে বললেন? রূপা বলল, আমি থট রিডিং জানি না। প্রথম দিনই তার কথা আপনি বলেছিলেন, মনে হয় ভুলে গেছেন। হ্যাঁ, মনে পড়েছে, আমি বলেছিলাম। রূপা বলল, যার বাসায় যাচ্ছেন, রুনা যার নাম, তিনি কে? রাশেদ বলল, আমার স্ত্রী। ছাদ অন্ধকার, আলো থাকলে দেখা যেত রূপা চমকে উঠেছে। তার মুখ হঠাৎ রক্তশূন্য হয়েছে, যদিও তার কোনো কারণ নেই। রূপা এই মানুষটার প্রেমে পড়েনি। তার 3টা স্ত্রী থাকলেও রূপার কিছু যায় আসে না। রূপা বলল, খাবার কি দিতে বলবো? বলুন। আমি কিন্তু আপনার সঙ্গে খেতে বসবো না, বাবার জন্য অপেক্ষা করব। অতিথি একা খাবে, এটা অভদ্রতা, আগেই ক্ষমা চাচ্ছি। রাশেদ বলল, আমার কোনো অসুবিধা নেই, আমি মলিনার সঙ্গে গল্প করতে করতে খাবো। রাশেদ বলল, আপনার কাছে পরোটা খেতে চেয়েছিলাম, এখন ভাত খেতে ইচ্ছা করছে। ভাত কি আছে? অবশ্যই আছে, ভাত খেতে ইচ্ছে করলে ভাত খাবেন। আমার বাবার প্রিয় খাবার ছিল ধোয়া ওঠা ভাতের ওপর 2 চামচ ঘি, তার সঙ্গে ভাজা শুকনা মরিচ। আপনাদের রান্নাঘরে কি ঘি আছে? আছে, খুব ভালো পাবনার ঘি আছে। আসুন, খেতে বসুন। যেভাবে খাবার গল্প করছেন, মনে হয় আপনার খুব খিদা পেয়েছে। কোক আনিয়ে রেখেছি। আপনারা যারা আমেরিকায় বাস করেন, তারা খাওয়া শেষ করেই সোডা খেতে চান। ভালো কথা, আপনারা কোককে সোডা কেন বলেন? রূপা, আমি জানি না। রূপা আবারও চমকালো। মানুষটা এত সহজে তাকে রূপা ডাকলো কেন? রূপা ব্যানার্জির কারণে? ডেকে ডেকে অভ্যাস। বাড়ির নাম মঞ্জুরি, 4তলা বাড়ি। গেটে বাগান বিলাসের ঝড়। গেটের দারোয়ান রাশেদকে ঢুকতে দিচ্ছে না। দারোয়ান রাশেদের কথা জানিয়ে ইন্টারকম করেছিল। বাড়ির মালিক দেওয়ান সাহেব বলেছেন, গেস্টকে বলো সকালে আসতে, আমার শরীর ভালো না, জ্বর। রাশেদ বলল, ওনার সঙ্গে কথা না বললেও চলবে, তার মেয়ে রুনার সঙ্গে কথা বলবো। দারোয়ান বলল, আপনি অপেক্ষা করেন, আপার সাথে কথা বলে দেখি। রাশেদ অপেক্ষা করছে। রাতের আকাশে মেঘ, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। আজ বৃষ্টি নামলে ভেজা যাবে না। আবার হাসপাতাল, আবার দুঃস্বপ্ন। গেট খুলছে। দারোয়ান বলল, গাড়ি ভেতরে ঢুকবে না। রাশেদ বলল, আমি যে ঢুকতে পারছি এতেই খুশি। রাশেদ বসার ঘরে অপেক্ষা করছে। ঘরের সাজসজ্জা খানিকটা উগ্র, একটার সঙ্গে আরেকটার মিল নেই। পাথরের অর্ধনগ্ন নারী মূর্তির পাশে থালা ভর্তি প্লাস্টিকের ফলমূল। দেয়ালে কামরুল হাসানের পেইন্টিং আছে। অতি কুৎসিত ফ্রেমে চমৎকার একটা ছবি। সমুদ্রে পানি হাঁটু পর্যন্ত ডুবানো একটা মেয়ের ছবি আছে। এই মেয়েটা রুনা। রুনার অনেকগুলি ছবি রাশেদের কাছে। মেয়েটার মুখ শান্ত, চোখে স্বপ্ন আছে। রুনার বাবা দেওয়ান সাহেব ঢুকলেন। রাশেদ উঠে দাঁড়ালো। তুমি রাশেদ? জি। ছবিতে দেখেছি, ছবির চেহারা এবং সামনাসামনি চেহারা এক না। বসো। রাশেদ বসল। তার কাছে দেওয়ান সাহেবকে মোটেই অসুস্থ মনে হচ্ছে না, তবে ভয়ঙ্কর বিরক্ত মনে হচ্ছে। দেওয়ান সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমরা একটা ভুল করে ফেলেছি, ভুলটা আর বাড়াতে চাচ্ছি না। তোমাকে আগেই জানানো হয়েছে, তারপরেও কেন এসেছো বুঝলাম না। দ্য গেম ইজ ওভার। রাশেদ বলল, আমি রুনার সঙ্গে 5 মিনিট কথা বলে চলে যেতাম। তার সঙ্গে কি কথা বলবে?
সে ভয়ঙ্কর আপসেট। টেলিফোনে বিয়েতে সে শুরু থেকে রাজি ছিল না, আমিও ছিলাম না। কুপরামর্শে কাজটা করেছি। ছেলে রাজপুত্র, পিএইচডি, ইউনিভার্সিটিতে পড়ায়। হোয়াট আ শেম। রাশেদ চুপ করে আছে। ভদ্রলোক প্রচণ্ড রেগেছেন। হাতের সিগারেটে দুটা টান দিয়ে ফেলে দিয়ে নতুন সিগারেট ধরিয়েছেন। ভদ্রলোকের রাগ কমার আগে কথা বলা অর্থহীন। রাশেদ, শোনো, তুমি রসগোল্লা, পান্তুয়া যাই হও না কেন, তুমি মূলত স্ট্রিট বয়। ভুল বললাম, তার চেয়েও খারাপ। তোমাকে ডাস্টবিনে পাওয়া গেছে। সারা রাত ডাস্টবিনে পড়েছিলে। তোমার ফুসফুস এই কারণেই নষ্ট। রাশেদ বলল, কথাগুলি আপনাকে যে জানিয়েছে সে ভুল জানিয়েছে। এটা আপনাকে আগেও বলেছি, এখনও বলছি। তুমি কি অস্বীকার করো যে তোমার লাংস নষ্ট? লাংস ক্ষতিগ্রস্ত এটা ঠিক আছে, পরের কথাগুলি ঠিক না। রূপা ব্যানার্জি নামে যে মেয়েটার সঙ্গে তুমি লিভ টুগেদার করতে, এটাও ভুল? জি ভুল। বাঙালি মেয়ে না? হ্যাঁ, কলকাতার মেয়ে। একটা বাঙালি মেয়ে জেনে শুনে এত বড় অপবাদ মাথায় নিয়ে বলবে সে তোমার সঙ্গে লিভ টুগেদার করত, এবং তোমাদের একটা মেয়ে আছে 3 বছর বয়স, তার নাম নিহি। রাশেদ বলল, আপনি অত্যন্ত উত্তেজিত অবস্থায় আছেন। 3 মিনিটে 4টা সিগারেট ধরিয়েছেন। একজন উত্তেজিত মানুষকে কিছু বোঝানো যায় না, আপনাকে বোঝাতেও চাচ্ছি না। দেওয়ান সাহেব বললেন, আমার কথা শেষ হয়নি, কথা শেষ হোক, তারপর ফরফর করবে। অবশ্যই, কথা শেষ করুন। টেলিফোনের বিয়ে কোনো বিয়ে না, এর আইনগত কোনো ভ্যালিডিটি নেই। আমরা এই বিয়ে স্বীকার করছি না। রাশেদ বলল, কোনো সমস্যা নেই, আমি বিয়ে বজায় রাখার চেষ্টা করতে আসিনি। তাহলে কী জন্যে এসেছ? রুনা আমাকে জঘন্য একজন মানুষ ভাবছে, এটাই খারাপ লাগছে। আমি নিশ্চিত সে চমৎকার কোনো ছেলেকে বিয়ে করে সুখে জীবন কাটাবে। তবে কখনো কখনো তার মনে হবে টেলিফোনে বিয়ে করে কি ভুলই না করেছিলাম। প্রথম স্বামী ছিল ভয়ঙ্কর, এটা তাকে কষ্ট দিবে। আমি তাকে কষ্ট থেকে মুক্তি দিতে চেয়েছিলাম। সে যদি জানে তার প্রথম স্বামী খারাপ মানুষ ছিলেন না, তাহলে তার কষ্ট কম হবে। প্রথম স্বামী করছো কেন? তোমার সঙ্গে কি রুনার বিয়ে হয়েছে? টেলিফোনে বকর বকর করা মানে বিয়ে না। তোমরা এখনও চাক্ষুষ কেউ কাউকে দেখোনি। যাই হোক, আমার কথা শেষ, এখন বিদায় হও। ফর ইউর ইনফরমেশন, এই মাসের 18 তারিখ আমার মেয়ের বিয়ে হচ্ছে। জামাই লেফটেন্যান্ট কর্নেল। রাশেদ বলল, আমি কি তাকে বিয়ে উপলক্ষে একটা গিফট দিতে পারি? তুমি গিফট দেবে কেন? তুমি কে? রুনার কাছে আমি একবার জানতে চেয়েছিলাম দেশে যখন আসবো তখন তোমার জন্য কি আনবো। সে বলেছিল একটা লাই ডিটেক্টর আনতে। তার এক বান্ধবীর আছে, সবাই এটা নিয়ে মজা করে। আমি একটা লাই ডিটেক্টর তার জন্য এনেছি, খেলনা ভার্সন, গাড়িতে আছে, নামিয়ে দিয়ে যাই। তুমি লাই ডিটেক্টর নিয়ে বিদায় হও। এই ডিটেক্টরে নিজের মিথ্যাগুলি ধরার চেষ্টা করো। ভুল ইনফরমেশন দিয়ে বিয়ে করার জন্যে আমি যে তোমাকে পুলিশে দিতে পারি এটা জানো? পুলিশের অ্যাডিশনাল আইজি রুনার বড় মামা। রাশেদ উঠে দাঁড়ালো। বৃষ্টি পড়া শুরু হয়েছে। সে হোটেলের সন্ধানে বের হবে না চায়ের দোকানে রাতের জন্য আশ্রয় নেবে তা বুঝতে পারছে না। আচ্ছা, গাড়ি চলতে শুরু করুক, তারপর চিন্তা করা যাবে। কমলাপুর রেল স্টেশনে গেলে কেমন হয়? রাতে যদি কোনো ট্রেন পাওয়া যায়, সেই ট্রেনে করে নেত্রকোনা চলে যাওয়া। স্টেশনের নাম 18 বাড়ি। সে গ্রামের বাড়িতে উপস্থিত হলো, আর একটা মিরাকল ঘটল। জগতে মিরাকল যে একেবারেই ঘটে না তাও না, মাঝে মাঝে ঘটে। প্লেন ক্র্যাশ হয়েছে, প্লেনের 280 জন যাত্রী সবাই মারা গেছে, একজন বেঁচে আছে। 70 বছরের বৃদ্ধ, ব্যাংকের ক্যাশিয়ার। সংসারে কেউ নেই, বৃদ্ধ নিবাসে থাকে। মেয়েকে দেখতে গিয়েছিল, ফেরার পথে দুর্ঘটনা। বৃদ্ধ ব্যাংকারের জীবনে যদি মিরাকল ঘটতে পারে, তার জীবনেও ঘটতে পারে। সে বাড়িতে ঢুকে দেখল কুয়াতলায় এক বৃদ্ধ বসে আছেন। বৃদ্ধকে দেখে রাশেদ এগিয়ে গেল। স্বাভাবিক গলায় বলল, বাবা কেমন আছো? বৃদ্ধ বলল, তুই রাশেদ, কেমন আছিস? তোর মা গেল কই? মরে গেছে নাকি? রূপাদের ড্রাইভার বলল, স্যার এখন কোথায় যাবেন? রাশেদ বলল, প্রথম একটা পরিচিত চায়ের দোকানে যাব, 1 কাপ চা খাবো, তারপর রাস্তায় খানিকক্ষণ ঘুরব।
ঘুরতে ঘুরতে চিন্তা করব কোথায় যাওয়া যায়। তোমাদের বাড়িতে যেতে পারি, আবার দেশের বাড়িতেও চলে যেতে পারি। হারুন বাড়িতে ফিরলেন রাত 11টায়। রূপা দরজা খুলে দিল। হারুন বললেন, টক দই এনেছি, শরবত বানিয়ে দে। রাশেদ সাহেব চলে গেছেন বাবা, তুমি খেতে চাইলে তোমার জন্য বানিয়ে দিই। আমাকে কিছু না বলে চলে গেল? রূপা বলল, তুমি ছিলে না, তুমি কখন ফিরবে তাও বলে যাওনি। টেবিলে খাবার দেয়া হয়েছে, খেতে এসো। আমি খাবো না। বাবা, আমি তোমার জন্য না খেয়ে অপেক্ষা করছি। হারুন বললেন, ইউ গো টু হেল, বলেই হাতের টক দইয়ের হাঁড়ি ছুঁড়ে ফেললেন। বোম ফাটার মতো হাঁড়ি ভাঙার আওয়াজ হলো। মলিনা রান্নাঘর থেকে ছুটে এসে হারুনের রুদ্র মূর্তি দেখে ছুটে রান্নাঘরে ঢুকে গেল। রূপা রাতে ঘুমোতে গেল না খেয়ে। অভুক্ত অবস্থায় ঘুম আসে না। বিছানায় শোয়া মাত্র রূপার চোখ বন্ধ হয়ে এলো। সঙ্গে সঙ্গে টেলিফোনের শব্দে ঘুম ভাঙল। শায়লা টেলিফোন করেছেন। তোর বাবা কি কাণ্ড করেছে জানিস? বাবা অনেক কাণ্ডই করে, কোনটার কথা বলছো? আজ রাতে আমার এখানে এসেছিল, তুই জানিস? না। আমার আর টগরের বাবার আজ একটা বিশেষ দিন, ম্যারেজ ডে। আমরা ঠিক করেছি দুজনে ঘরোয়াভাবে দিনটা পালন করব। রাতে ঘরেই ক্যান্ডেল লাইট ডিনার। এই উপলক্ষে টগরের বাবা 7,500 টাকা দিয়ে একটা শ্যাম্পেনের বোতল এনেছেন ঢাকা ক্লাব থেকে। সব জলে গেছে। শ্যাম্পেন খেতে পারোনি? কিভাবে খাবো? তোর বাবা উপস্থিত। তাকে ভদ্রতা করে টগরের বাবা বলেছে, আসুন আমাদের সঙ্গে ডিনার করুন। সে সঙ্গে সঙ্গে বসে গেছে। তার সামনে তো আর আমরা ম্যারেজ ডে সেলিব্রেট করতে পারি না। করলে অসুবিধা কি? বাবা তোমার আনন্দ শেয়ার করতো। অন্যের আনন্দ বাবার মতো কেউ শেয়ার করতে পারে না। তোমাদের ডিনারের মেনু কি ছিল? খাবার এসেছে ঢাকা ক্লাব থেকে। চিকেন স্টেক, দেশি কায়দায় প্রন, বিফ আইটেম ছিল। ঘটনা শোন, চিকেন স্টেক এসেছে 2টা, মানুষ 3 জন। এখন আমি যদি আমারটা দিয়ে দেই, টগরের বাবা অন্য কিছু ভেবে বসতে পারে। সমস্যাটা বুঝতে পেরেছিস? সমস্যার সমাধান কিভাবে হলো? টগরের বাবা সমাধান করলো। সে বলল, আমাকে চিকেন স্টেক কেন দিয়েছ? আমি ব্রয়লার চিকেন খাই না। সঙ্গে সঙ্গে বেকুবটা বলল, আমাকে দিয়ে দিন, ব্রয়লার চিকেনে আমার সমস্যা নেই। রূপা বলল, মা শোনো, আমি জানি বাবা বোকা, কিন্তু তোমার মুখ থেকে বেকুব শব্দটা শুনে খারাপ লাগছে। আমি বাবাকে সামলাবো, সে যেন আর কখনো তোমাকে বিরক্ত না করে। মা, আমি টেলিফোন রাখছি, আমার মনটা ভালো না। মন ভালো না কেন? রূপা জবাব না দিয়ে টেলিফোন রাখল। বাবা খেয়ে এসেছে, কাজেই তার খেয়ে রাত পার করায় সমস্যা কিছু নেই। সে গলা উঁচিয়ে ডাকল, মদিনা, জেগে আছো? জি আফা। খাবার গরম করো, আমি খাবো। মলিনাকে ডেকে তুলবে না, সে বক বক করে মাথা ধরিয়ে দেবে। পরোটা ভেজে দিতে পারবে না? পারবো। আমি শুয়ে থাকবো, সব কিছু রেডি করে আমাকে খবর দিবে। যদি দেখো আমি ঘুমিয়ে পড়েছি, তাহলে আর আমাকে ডাকবে না। রূপা খেতে বসেছে। পাশেই মদিনা দাঁড়িয়ে আছে, আগ্রহ নিয়ে রূপার খাওয়া দেখছে। সে হঠাৎ রূপাকে চমকে দিয়ে হাসি মুখে বলল, ভূতটা চইল্লা গেছে। রূপা বলল, ভালো খবর, চলে গেল কেন? উনারে দীক্ষা খুব রাগ হইছে, তারপর চইল্লা গেছে। রাশেদ সাহেবকে দেখে? জি। রূপা বলল, ভয় পেয়ে চলে গেল কেন? উনি কি ভূতের ওঝা? মদিনা জবাব দিল না। রূপা নিঃশব্দে খাওয়া শেষ করল। হাত ধুতে ধুতে বলল, তুমি বলেছিলে উনি হাসপাতালে। কাকতালীয়ভাবে তাকে হাসপাতালে পাওয়া গেল। এ থেকে প্রমাণিত হয় না যে তুমি ভবিষ্যৎ বলতে পারো। আমার কাছে অনেকবার মনে হয়েছে আজ সুলতান চাচা আসবেন। তিনি এসেছেন। তাতে প্রমাণিত হয় না যে আমি ভবিষ্যৎ বলতে পারি। বুঝেছ? জি। তুমি কি বলতে পারবে রাশেদ সাহেব এখন কোথায় আছেন? না, আমি হঠাৎ হঠাৎ বলতে পারি, সব সময় পারি না। একটা মেয়ে আইসা আমারে যখন বলে তখন বলতে পারি। মেয়েটা পানিতে থাকে। জলকন্যা? জানি না আফা। শোনো মদিনা, যারা মৃগী রোগী তাদের যখন অ্যাটাক হয়, অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ে, ফিটের মতো হয়, তখন তারা অনেক কিছু দেখে। আমার নিজের ধারণা তোমার এই রোগ আছে। আমাকে মনে করিয়ে দেবে, কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব।
জি আচ্ছা, কাল তোমাকে স্কুলেও ভর্তি করিয়ে দেব। আফা, মেয়েটার শৈল নাই, খালি মাথা, মাথা ভর্তি চুল, চোখের মনি অনেক বড়, সাদা অংশ নাই বললেই চলে। কোন মেয়ে? যে আমারে ঘটনা বলে। রূপা বলল, কাল তোমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাব তখন তাকে এইসব বলবে। আমাকে এইসব বলার দরকার নেই। টিভিটা ছাড়ো, আমার ঘুম কেটে গেছে, কিছুক্ষণ টিভি দেখব। ন্যাশনাল জিওগ্রাফিতে মঙ্গল গ্রহের পানির সম্ভাবনা নিয়ে ছবি দেখাচ্ছে। রূপা আগ্রহ নিয়ে দেখছে। কম্পিউটার গ্রাফিক্সের তৈরি করা মঙ্গলের কিছু কাল্পনিক ছবিও দেখালো। লাল পাহাড়ের দেশে 2টি চাঁদ উঠেছে। জ্যোৎস্নার কি অপূর্ব খেলা। রূপা ঠিক করে ফেলেছে তার পরবর্তী ছবির নাম মঙ্গল গ্রহে জ্যোৎস্না। ডাক্তার কথা বলছেন, শ্রোতা রূপা। মদিনাকে পাশের কামরায় রাখা হয়েছে। ডাক্তার মধ্যবয়স্ক। সাইকিয়াট্রিস্টরা পেশাগত কারণে প্রচুর কথা বলেন, ইনি তার ব্যতিক্রম না। এক নাগারে কথা বলে যাচ্ছেন। রূপা মন দিয়ে শুনছে। ডাক্তার ভদ্রলোক কথা বলে আরাম পাচ্ছেন তা বোঝা যাচ্ছে। মদিনা মেয়েটির সমস্যা স্নায়বিক, নিউরোট্রান্সমিটার বিকার বলা যেতে পারে। তার রক্তে হিমোগ্লোবিন আশঙ্কাজনকভাবে কম। হিমোগ্লোবিনের প্রধান কাজ শরীরের অক্সিজেন সরবরাহ করা। সেই অক্সিজেনের 70 ভাগের বেশি প্রয়োজন হয় মস্তিষ্কের। মস্তিষ্ক যখন অক্সিজেন কম পায় তখন সে অদ্ভুত সব জিনিস দেখে, অদ্ভুত শব্দ শুনে। যারা এভারেস্টের চূড়ায় ওঠেন তারা অক্সিজেনের বোতল নিয়ে ওঠেন। যখন বোতলের অক্সিজেন শেষ হয়ে যায় তখন শুরু হয় অক্সিজেন ডিপ্রাইভেশন জনিত হ্যালুসিনেশন। প্রায় সবাই বলেছেন 28,000 ফুট উচ্চতায় তারা উড়ন্ত মানুষ দেখেছেন, আশেপাশে অদ্ভুত জন্তু জানোয়ার দেখেছেন যারা মানুষের ভাষায় কথা বলে। আপনি কি এভারেস্ট অভিযান নিয়ে লেখা ইনটু থিন এয়ার বইটি পড়েছেন? লেখকের নাম জন ক্রাকাওয়ের। রূপা বলল, না। বইটিতে হ্যালুসিনেশনের কথা বলা আছে। এভারেস্ট অভিযাত্রীদের 28,000 ফুট উচ্চতায় ওঠার পর যা হয় মদিনা মেয়েটিরও তাই হচ্ছে। সে একবার পানিতে ডুবে গেল, মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই বন্ধ হলো, হ্যালুসিনেশনের শুরু। সে দেখল একটা মেয়ের মুখ। তারপর যতবার অক্সিজেন ঘাটতি হলো ততবারই সেই মেয়েটিকে দেখল। মাসের কিছুদিন মেয়েদের শরীরে রক্ত কম যায়। আমি নিশ্চিত মদিনা ওই সময়ে ভবিষ্যৎ দেখার কথা বলে। ডাক্তার দম নেবার জন্য থামলেন। রূপা বলল, আমাদের করণীয় কি? ডাক্তার বললেন, আপনাদের কিছুই করণীয় নেই। আমি ওষুধ দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, আয়রন ট্যাবলেট দিচ্ছি। আপনারা মদিনার কথায় কোনো রকম গুরুত্ব দেবেন না। তার কথায় গুরুত্ব দেবার অর্থ তাকে উৎসাহিত করা। যত বেশি সে উৎসাহিত হবে এই ধরনের আজগুবি কথা সে তত বেশি বলবে। তাকে কড়া ঘুমের ওষুধ দিচ্ছি। মেয়েটার ভালো ঘুম দরকার। সে বলেছে রাতে তার ঘুম হয় না। মেয়েটার ব্রেইনের একটা সিটি স্ক্যান কি করাবেন? ব্রেইনে কোনো অস্বাভাবিকতা থাকলে এতে ধরা পড়বে। ব্রেইন টিউমারেও এমন সমস্যা হয়। টিউমার থাকলে সিটি স্ক্যানে ধরা পড়বে। আপনি সিটি স্ক্যান করাতে বললে করাবো। বেশ খরচ পড়বে। একটা কাজের মেয়ের পেছনে এত টাকা খরচ করবেন? হ্যাঁ, করব। তাহলে সিটি স্ক্যান করান। এর রিপোর্ট আমাকে দেখাবেন না, দেখাবেন একজন নিউরোলজিস্টকে। আমি তার নাম লিখে দিচ্ছি। ওষুধগুলি আগেই শুরু না করে সিটি স্ক্যানের রিপোর্ট দেখার পর শুরু করুন। রূপা উঠতে যাচ্ছিল। ডাক্তার বলল, চা খান, চা খেয়ে তারপর যাবেন। আপনার সঙ্গে কথা বলে আরাম পেয়েছি। বেশিরভাগ সময় আমি কথা বলে আরাম পাই না। আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। রোগ বিষয়ে প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে। রূপা বলল, কিছু কিছু মানুষ আছে যারা দাবি করে যে ভবিষ্যৎ দেখতে পায়। তাদের সবারই কি হ্যালুসিনেশন সমস্যা? অবশ্যই। তাদের বলা ভবিষ্যৎ যদি মিলে যায় তার ব্যাখ্যা কী? দু একটা হয়তো মিলে, কাকতালীয়ভাবে মিলে। যেটা মিলে যায় সেটাই আমরা মনে রাখি, যেগুলো মিলে না সেগুলো মনে রাখি না। মৃগী রোগ কি নিশ্চয়ই জানেন? রূপা বলল, জানি। মৃগী বা এপিলেপসি শব্দটা এসেছে গ্রিক শব্দ এপিলেপসিয়া থেকে, যার অর্থ ভর করা।
অপদেবতা বা দেবতা ভর করলেই এই রোগ হয় বলে ভাবা হতো। মৃগী রোগের ক্ষেত্রেও অ্যাটাকের সময় রোগী ভবিষ্যতের কথা বলে, অনেক কিছু দেখে, সবই মস্তিষ্কের ভেতরে। মদিনার সিটি স্ক্যানের রিপোর্টে ব্রেইনের ফ্রন্টাল লোবে একটি টিউমার পাওয়া গেল। টিউমার মেলিগন্যান্ট হবার সম্ভাবনা। নিউরোলজিস্ট বললেন অবিলম্বে ফ্রন্টাল লবোটমি করা প্রয়োজন। রূপা এই খবর মদিনাকে দিল না, তার বাবাকেও জানালো না। মদিনা রাতে ঘুমোতে গেছে। রূপা বলল, নীল 2টা ট্যাবলেট খাওয়ার কথা, খেয়েছ? মদিনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ভূত যেটা চলে গিয়েছিল সেটা কি ফিরে এসেছে? না। আরাম করে ঘুমাও। মদিনা ক্ষীণস্বরে বলল, আমারে মার কাছে পাঠায় দেন আফা, আমি বেশি দিন বাঁচুম না। কে বলেছে? দিঘির পানিতে যে মেয়ে দেখা দিয়েছিল সেই মেয়েটা? জি আফা। ভুয়া মেয়েটার কথা ভুলে যাও, তুমি অনেক দিন বাঁচবে। বাতি নিভিয়ে দিই? দেন। মদিনা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। সারা রাত জেগে রইল রূপা, তার এক ফোঁটা ঘুম এলো না। হারুনের কাছে চিঠি নিয়ে কে একজন এসেছে, ভীত মুখে দাঁড়িয়ে আছে। হারুন খবরের কাগজ পড়ছিলেন। এই সময় তার মেজাজ এমনিতেই খারাপ থাকে, আজ অতিরিক্ত খারাপ, কারণ প্রথম পৃষ্ঠাতেই খবর, ঘাতক ট্রাক ছিনিয়ে নিল ছোট্ট মিলাকে। মিলার বয়স 4, সে নার্সারিতে পড়ে। সে তার লবণ মাখানো 2টা আমড়ার স্টিক হাতে নিয়ে মার দিকে ছুটে আসছিল। হঠাৎ ট্রাকের নিচে পড়ে গেল, আটকে গেল ট্রাকের চাকায়। এই অবস্থাতেই ট্রাক ছুটে বের হয়ে গেল। ছোট্ট মিলার একটা ছবি ছাপা হয়েছে, কাঁধে স্কুল ব্যাগ, মাথার চুল পনিটেল করে বাঁধা। মিলাকে দেখাচ্ছে ছোটবেলার রূপার মতো। কাগজ দূরে ছুঁড়ে ফেলে হারুন বললেন, কার চিঠি? পত্রবাহক ভয় ভয় বলল, নাম জানি না স্যার, আমারে বলেছেন আপনাদের দিতে, বাসা সিনায় দিয়েছেন। যে চিঠি লিখেছে সে কোথায়? উনি কোথায় জানি না, উনি বলেছেন দেশের বাড়ি চলে যাবেন। দেশের বাড়ি কোথায়? জানি না স্যার। হারুন বললেন, তোমার ভাওতাবাজি আমি বুঝতে পারছি না, এমন মনে করার কোনো কারণ নেই। চাঁদাবাজ চাঁদা চেয়ে চিঠি লিখে তোমাকে দিয়ে পাঠিয়েছে, তোমাকে আমি ছেড়ে দেব তা ভাববে না। যদি ভাবো তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। তোমাকে আমি পুলিশে দেব, জীবন যাবে জেলের ল্যাপসি খেতে খেতে। ল্যাপসি চিনো? জি না স্যার। রূপা বলল, কেন শুধু শুধু ফেনাচ্ছ বাবা? হাত থেকে চিঠি নিয়ে পড়ো, তারপর যা করার করবে। হারুন বললেন, নাম গোত্রহীন কারোর লেখা চিঠি তো আমি পড়ব না। এই চিঠি ডাকে আসেনি, কুরিয়ার সার্ভিসেও আসেনি, কাজের চিঠিতে সমস্যা আছে। তাহলে তাকে বলে দাও চিঠি নিয়ে চলে যেতে। হারুন কঠিন গলায় বললেন, তোমার এই চিঠি আমি পড়ব না। যে চিঠি লিখেছে তার নাম ঠিকানা নিয়ে এসো, তারপর দেখা যাবে। রূপা বলল, বাবা আমার সাজেশন হচ্ছে চিঠিটা পড়ো, হয়তো চিঠিতেই নাম ঠিকানা আছে। হারুন নিতান্তই অনিচ্ছায় চিঠি হাতে নিলেন। চিঠিতে লেখা, শ্রদ্ধাভাজন এসু, রূপার বাবা। আমি 2টি কারণে অত্যন্ত লজ্জিত। প্রথম কারণ, আপনার নাম জানা হয়নি, যে কারণে বাধ্য হয়ে রূপার বাবা লিখছি। দ্বিতীয় কারণ, ওই দিন আপনার কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। আশা করি বুঝতে পারছেন আমি রাশেদ। ওই রাতে আপনাদের গাড়ি নিয়ে প্রথম কলাবাগান গেলাম, সেখান থেকে গেলাম এক চায়ের দোকানে, সেখানে বসে এই চিঠি লিখছি। চিঠি লেখা শেষ হলে শামসুর হাতে দিয়ে রওনা হব কমলাপুর রেল স্টেশনের দিকে, যাব নেত্রকোনা। রেল স্টেশনের নাম 18 বাড়ি। রেল স্টেশন থেকে মাইল 10 দূরে আমাদের বাড়ি। বাড়ির নাম উকিল বাড়ি। উকিল বাড়ি নাম কেন হয়েছে আমি জানি না। আমাদের গোষ্ঠীতে কোনো উকিল নেই। একজন পীর ছিলেন, আমার দাদার বাবা, নাম বলতে পারবো না। বাড়ির নাম পীর বাড়ি হলে যুক্তিযুক্ত হতো। পীরের প্রসঙ্গ আনলাম কারণ আপনি পীর ফকির খুঁজে বেড়ান। যে জন্যে এই চিঠি লেখা সেটা ব্যাখ্যা করি। চায়ের দোকানের মালিক শামসুর ছেলের নাম কেন্তু। সে অপূর্ব গানের গলা নিয়ে পৃথিবীতে এসেছে। আমি গান বুঝি না।
আধো ঘুম আধো জাগরণে তার গান শুনে মনে হয়েছে প্রকৃতি হাত ভরে তাকে সুর দান করেছে। আপনার নিশ্চয়ই অনেক জানাশোনা। আপনি কি কোনোভাবে এই ছেলেটিকে সাহায্য করতে পারেন? প্রকৃত প্রতিভা কখনো পাথর চাপা থাকে না, তবে পাথর সরাতে বাইরের কিছু সাহায্য লাগে। অতি অল্প সময়ে আপনার যতটুকু পরিচয় পেয়েছি তাতে মনে হয়েছে আপনি এই কাজ আগ্রহ এবং আনন্দ নিয়ে করবেন। বিনীত, রাশেদ রহমান। রূপা বলল, চিঠিতে কে লেখা বাবা? কত টাকা চাঁদা চেয়েছে? নাকি পাত্রী চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছিলে তার উত্তরে কেউ লিখেছে? হারুন বললেন, পড়ে দেখ। যে চিঠি নিয়ে এসেছে সে এখনও দাঁড়িয়ে। হারুন বললেন, তোমার ছেলেকে নিয়ে আসো, আধা ঘন্টা সময়। আধা ঘন্টা পরে এলে ট্রেন মিস করবে। রূপা চিঠি শেষ করে হাসল। হারুন বললেন, এমন বিশ্রীভাবে হাসছিস কেন? মনে হচ্ছে পেতনি হাসছে। চিঠি পড়ে তুমি কি পরিমাণ আনন্দ পেয়েছ এটা বুঝতে পেরে হাসছি। তোমার পরবর্তী কাজকর্ম কি হবে সেটা বুঝতে পেরেও মজা লাগছে। আমার পরবর্তী কর্মকাণ্ড কি? মাইক্রোবাসের 2টা চাকা নষ্ট হয়ে গেছে। চাকা 2টা প্রথম ঠিক করাবে, তারপর সুলতান চাচাকে নিয়ে রওনা হবে। 18 বাড়ি যাবে। সেখান থেকে শুরু উকিল বাড়ি অনুসন্ধান অভিযান। অর্ধেক ঠিক হয়েছে, বাকি অর্ধেক হয়নি। কোন অর্ধেক ঠিক হয়েছে? আমি রাশেদকে খুঁজে বের করব, এটা ঠিক। তবে গাধা সুলতানকে সঙ্গে নেব না। সুলতান নামে কাউকে এখন আমি চিনি না। চাচাকে নিতে না চাইলে নেবে না, কিন্তু ওনাকে গাধা সুলতান বলবে না। যাদের আমি পছন্দ করি তাদের সম্পর্কে খারাপ কিছু শুনতে আমার ভালো লাগে না। আচ্ছা, আর বলবো না। রূপা বলল, আমি টেলিফোন লাইন করে দিচ্ছি, তুমি সুলতান চাচার সঙ্গে কথা বলো। কোন বিষয়ে কথা বলবো? কিন্তু ছেলেটির গান শোনার জন্য আসতে বলো। তুমি তো গানের কিছু বুঝো না, উনি গানের সমজদার মানুষ। তোর কথা সামান্য হলেও যুক্তি আছে, দে, লাইন করে দে। রূপা বাবার হাতে টেলিফোন দিয়ে উঠে গেল। মঙ্গল গ্রহে জোছনা ছবিটি আজ আঁকবে। ছবি শেষ না হওয়া পর্যন্ত উঠবে না। রং দেওয়ার পর পর হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবে। বৃষ্টি বাদলার দিনে আপনা আপনি কাগজ শুকাতে অনেক সময় লাগে। হারুন বললেন, সুলতান কেমন আছো? ভালো। একবার ভালো বলছে কেন? তোমার তো 2বার ভালো বলার কথা। তুমি বলবে ভালো ভালো। সুলতান বললেন, ভালো ভালো। হারুন বললেন, বাসায় চলে এসো, কাজ আছে। কখন আসবো কখন আসবো? আধা ঘন্টার মধ্যে আসবে। 1 মিনিট দেরি হলে ট্রেন মিস করবে। কাপড় চোপড় নিয়ে এসো, ঢাকার বাইরে যেতে হতে পারে। সুলতান বললেন, পাত্রী চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছিলে তার জবাব এসেছে? জবাব এসেছে? গোটা 20 চিঠি পেয়েছি, এখনও খুলে দেখিনি। বাড়িতে চলে এসো, দেখবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখব, অবশ্যই দেখব। রূপা মঙ্গল গ্রহে জোছনার ছবি আঁকছে। এই ছবি আঁকায় কোনো বন্ধন নেই। মাটির রং লাল করা যাবে, নীল করা যাবে। জোছনার খেলাও বন্ধনমুক্ত। রূপা যা ইচ্ছা করতে পারে। মদিনা সামনেই বসা, ছবি আঁকা দেখছে। তার চোখে আগ্রহ নেই, অনাগ্রহও নেই। এক ধরনের নির্লিপ্ততা যা সচরাচর দেখা যায় না। মানুষের পক্ষে নির্লিপ্ত হওয়া কঠিন ব্যাপার। রূপা বলল, তোমার কি শরীর খারাপ? মদিনা না সূচক মাথা নাড়ল। মন খারাপ? মদিনা আবারও না সূচক মাথা নাড়ল। রূপা বলল, আমি তোমার বাবাকে একটা চিঠি লিখব, আমাকে ঠিকানা দিও। মদিনা বলল, আমার বাবা লেখাপড়া জানেন না, মা জানে। চিঠি মারে লেখেন। তার নাম কি? সখিনা বিবি। রূপা বলল, তোমার সম্পর্কে আমি প্রায় কিছুই জানি না। তোমরা কয় ভাই বোন? 4 বোন, ভাই নাই। আমি সবচেয়ে ছোট। 2 বোনের বিয়া হইছে। এক দুলাভাই রিক্সা চালায়, আরেক দুলাভাই ভ্যান চালায়। তুমি যে মাঝে মাঝে অদ্ভুত কথা বলো, এই বিষয়ে তারা জানে? জি জানে। কিছু বলে তোমাকে? না, তারা থাহে পেটের ধান্দায়। পেট ছাড়া তারার অন্য চিন্তা নাই। আমি যে ছবি আঁকছি সেটা কি ভালো হচ্ছে? জি। জায়গাটা কোনখানে আফা? মঙ্গল গ্রহ, সেখানে জোছনা ফুটেছে, তার ছবি।
এইরকম জায়গা সত্যিই আছে? রূপা বলল, পৃথিবীতেই এর চেয়ে সুন্দর সুন্দর জায়গা আছে। বিশ্বব্রহ্মাণ্ড অনেক বিশাল, কি অদ্ভুত সব জিনিসই না সেখানে আছে। রূপাকে হঠাৎ চমকে দিয়ে মদিনা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ তুলল। নিচু গলায় বলল, আফা, এই বাড়িতে যে একটা ভূত ছিল সেটা তো আপনি জানতেন। রূপা বলল, ভূতের আলাপ থাকুক, আগেই বলেছি ভূতের আলাপ আমার পছন্দ না। মদিনা এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। সন্ধ্যা নাগাদ ছবি আঁকা শেষ হলো। রূপা নিজেই মুগ্ধ গলায় বলল, বাহ। মদিনা বলল, ছবিটা খুবই সুন্দর হয়েছে আফা, আমার জায়গাটায় যাইতে ইচ্ছা করে। এই দেশে দুইটা সান? রূপা বলল, হ্যাঁ, একটার নাম ডিমোস আর একটার নাম ফিবোস। এখন আমার জন্য কাগজ আর কলম আনো, আমি তোমার মাকে চিঠি লিখব। তোমার মার নাম সখিনা বিবি, ঠিক বলেছি না? জি। সখিনা বিবিকে লেখা রূপার চিঠি। সখিনা বিবি, আপনি কেমন আছেন? আমার নাম রূপা। আপনার মেয়ে মদিনা আমার সঙ্গেই থাকে, নানানভাবে আমাকে সাহায্য করে। সে খুব ভালো মেয়ে। এখন আপনাকে একটা দুঃসংবাদ দিচ্ছি। মদিনার খারাপ একটা অসুখ ধরা পড়েছে, ব্রেন টিউমার। ডাক্তাররা বলেছেন দ্রুত অপারেশন করে টিউমার দূর করতে। এতেই যে রোগ সারবে তা না, দীর্ঘদিন কেমোথেরাপি, রেডিওথেরাপি নামক চিকিৎসা চালাতে হবে। এতে প্রচুর টাকা পয়সা লাগবে। আমাদের এত টাকা পয়সা নেই, তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাব। আপনার মেয়ে অপারেশনের ভেতর দিয়ে যেতে রাজি না। আমি তাকে আপনাদের কাছে পাঠাচ্ছি। আপনি এবং আপনার স্বামী তাকে রাজি করাবেন। সে আপনাদের সঙ্গেই থাকবে। অপারেশনের ব্যবস্থা করাতে পারলেই আমি তাকে নিয়ে আসব। আপনারা ভালো থাকবেন। রূপা। প্রতি সপ্তাহের সোমবারে রাত 9টা থেকে 10টার মধ্যে শায়লা রূপাকে টেলিফোন করেন এবং দীর্ঘ সময় কথা বলেন। রূপা যতই বলে আমার কাজ আছে বা ঘুম পাচ্ছে, তাতে লাভ হয় না। শায়লা কথা বলতেই থাকেন। দীর্ঘ কথোপকথনের জন্যে শায়লা এই দিন বেছে নিয়েছেন, তার কারণ এই দিনে রাত 8টা থেকে মধ্যরাত পর্যন্ত তার স্বামী তার এক বন্ধুর বাড়িতে হাইড্রোজেন নামের জুয়া খেলতে যান। ভদ্রলোকের জুয়ার ভাগ্য সর্বনিম্ন পর্যায়ের। তিনি প্রতিবারই হারেন, মধ্যরাত পার করে বাড়ি ফেরেন। তখন তার শারীরিক অবস্থা এমন থাকে যে গাড়ির ড্রাইভার এবং বাড়ির মালিক দুজন মিলে ধরাধরি করে তাকে লিফটে তুলে। তিনি যেন লিফটে বমি না করেন তার জন্য মুখের কাছে পলিথিনের একটা ব্যাগ ধরে রাখা হয়। রাত 9টা 10, শায়লা তার মেয়েকে টেলিফোন করেছেন। নিতান্ত অনিচ্ছায় রূপা টেলিফোন ধরল। কেমন আছিস রূপা? ভালো। তোর বাবা যে পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল, তার ফলাফল কি? প্রচুর জবাব এসেছে, যাচাই বাছাই হচ্ছে। যাচাই বাছাই কে করছে? আমি করছি, সুলতান চাচা করছেন। 2 সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছে। মা, তুমি কি এই কমিটিতে থাকতে চাও? আমি থাকবো কোন দুঃখে? বাবার ভালো মন্দ তো তুমি সবচেয়ে ভালো জানো। তোমার পক্ষেই সম্ভব সেই মেয়ে খুঁজে বের করা যে বাবার জন্যে পারফেক্ট। শায়লা বললেন, আমি লক্ষ্য করেছি যেসব কথায় আমি হার্ট হই, অপমানিত বোধ করি, তুই আমাকে সেই সব কথাই বলিস। এই জন্যেই তোর সঙ্গে আমি কথা বলতে চাই না। রূপা বলল, তাহলে মা টেলিফোন রাখি, আমার নিজেরও কাজ আছে। সুলতান চাচা আজ আমাদের বাড়িতে থাকবেন। তিনি রাই সরিষা বাটা দিয়ে মুরগির মাংস খেতে চাচ্ছেন, আমাকেই নাকি রাঁধতে হবে। শায়লা বললেন, জরুরি একটা কথা বলার জন্য তোকে টেলিফোন করেছি। কথা শেষ হোক, তারপর রাই সরিষা দিয়ে মুরগি রাঁধবি। বলো। তোর বাবা যে আমাদের ম্যারেজ ডের ক্যান্ডেল লাইট ডিনার নষ্ট করেছে, সেটা তো তোকে বলেছি। হ্যাঁ বলেছ। আমার জন্যে হয়েছে শাপে বর। কিভাবে জানতে চাস? জানতে চাই না, তারপরেও তুমি জানাতে চাইলে বলো, আমি শুনছি। অল্প কথায় শেষ করবে মা, মলিনার মতো উপন্যাস পাঠ শুরু করবে না। আজ সকালে টগরের বাবা বলল, শায়লা, ওই দিনের ডিনার নষ্ট হয়েছে, চলো সেটা কম্পেনসেটের ব্যবস্থা করি। কাঠমান্ডু গিয়ে ঘুরে আসি। কাঠমান্ডুতে 1 রাত থাকবো, সেখান থেকে চলে যাব পোখরায়।
কাঠমান্ডু থেকে পোখরায় প্লেনে করে যাব। পোখরায় যে হোটেলে থাকবো সেটা 7 স্টার। ওদের নিজস্ব হেলিকপ্টার সার্ভিস আছে। টগরের বাবার ইচ্ছা হেলিকপ্টার রাইড নেয়া। আমি বলে দিয়েছি অসম্ভব, আমার হাইট ফোবিয়া আছে। হেলিকপ্টার রাইড তুমি নাও, আমি হোটেলে বসে থাকবো। রূপা বলল, বাবাকে ছেড়ে উনাকে বিয়ে করে তুমি খুব ভালো করেছো মা। বাবা সঙ্গে থাকলে তার ভাঙা মাইক্রোবাসে করে চাঁদপুর, মুন্সীগঞ্জ এইসব জায়গার পীর ফকিরের সন্ধানে যেতে হতো। তোমার সঙ্গী হতেন সুলতান চাচা। তিনি প্রতিটি কথা 2-3 বার করে বলে তোমার ধৈর্যের বাঁধ ভেঙে দিতেন। তোমার জন্য শুভেচ্ছা। 7 স্টার হোটেলে সুন্দরভাবে তোমার ম্যারেজ ডে পালিত হোক। মা, এখন কি টেলিফোন রাখতে পারি, নাকি আরও কিছু বলবে? টগরের বাবা সম্পর্কে আরও ভালো কিছু কথা? তুই আমাকে টিস করে কথা বলছিস কেন? রূপা শান্ত গলায় বলল, কেন টিস করছি জানতে চাও? জানলে কিন্তু ধাক্কা মতো খাবে, আর রাতে ঘুমাতে পারবে না, সারা রাত জেগে কাটাবে। প্রেশারের ওষুধ খাবে, প্রেশার কমবে না। বল কি বলবি, দেখি আমার প্রেশার কতটা বাড়ে। রূপা বলল, তোমার প্রাণপ্রিয় স্বামী একটা তরুণী মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন। সেই ফ্ল্যাটে তিনি প্রায়ই সময় কাটান। মনে হয় তাকে বিয়ে করেছেন। মেয়েটার নাম আমি বলতে পারবো না, তবে মেয়েটা অ্যাভারেজ বাঙালি মেয়ের চেয়ে লম্বা, গায়ের রং কালো, শব্দ করে হাসে। অনেকক্ষণ চুপ করে থেকে শায়লা বললেন, মেয়েটার নাম কি বেনু? আগেই তো বলেছি নাম বলতে পারবো না। তোকে কে বলেছে? আমাকে কেউ বলেনি মা, কেউ কিছু বলেনি। তাহলে জানলি কি করে? রূপা বলল, ওই প্রসঙ্গ থাক। সরিষা বাটা দিয়ে মুরগি রাঁধার রেসিপিটা দাও। শুধু সরিষা বাটা দিলেই হবে? তেল দিতে হবে না? আমার তো ধারণা তেল না দিলেও চলবে, সরিষা বাটা থেকেই তেল উঠবে। শায়লা জবাব না দিয়ে টেলিফোন রেখে দিলেন। হারুন সুলতানকে নিয়ে খেতে বসেছে। রূপা খাচ্ছে না, তার নাকি শরীর খারাপ লাগছে। সে আগ্রহ নিয়ে সুলতানের খাওয়া দেখছে। সুলতান বললেন, মা, তোমার সরিষা বাটা মুরগি অসাধারণ হয়েছে। তোমাকে আমি শ্রেষ্ঠ বঙ্গ রাঁধুনি স্বর্ণপদক দিলাম। পদকটা আমিই দেব, আধা ভরি সোনার মেডেল। তোমার আগামী জন্মদিনে পদক গলায় পরিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। রূপা বলল, আমি মুগ্ধ, আমি আনন্দিত। পদক দিচ্ছেন সেই কারণে না চাচা, আপনি দীর্ঘ বাক্য বলেছেন এবং রিপিট করেননি এই কারণে। আপনারা 18 বাড়ি যাচ্ছেন কবে? হারুন বললেন, আগামীকালই যাবার কথা ছিল, কিন্তু ছেলেটির একটা ব্যবস্থা না করে যেতে পারছি না। চ্যানেল আইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা কেন্তুর গান শুনতে রাজি হয়েছে। সেখানেও সমস্যা। রূপা বলল, সমস্যা কি? হারুন বললেন, ওই ছেলে তো কারো সামনে গান গায় না। আমি প্রায় পায়ে ধরতে বাকি রেখেছি। বদ ছেলের মুখ বন্ধ। রাশেদ চিঠিতে লিখেছে ছেলে অসাধারণ গান গায়। রাশেদের কথা অবশ্যই সত্য, কিন্তু গানটা শোনাতে তো হবে। রূপা বলল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তুই কিভাবে ব্যবস্থা করবি? রূপা বলল, আমার কাছে একটা ভয়েস রেকর্ডার আছে, দেখতে কলমের মতো। সেখানে 10 মিনিট ডিজিটাল ভয়েস রেকর্ড হয়। ভয়েস রেকর্ডারটা তুমি কেন্তুর বাবাকে দেবে, কিভাবে চালাতে হয় শিখিয়ে দেবে। কেন্তুর বাবা গোপনে ছেলের গান রেকর্ড করবেন। তোমরা রেকর্ড করা গান চ্যানেল আইয়ের লোকদের শোনাবে। ভয়েস রেকর্ডার কোথায় পেলি? রূপা বলল, রাশেদ সাহেব আমাকে দিয়েছিলেন। প্রকৃতির একটা খেলা কি বাবা তুমি লক্ষ্য করেছ? কেন্তু নামের ছেলেটির গান রেকর্ড করার জন্যে প্রকৃতি ব্যবস্থা করে রেখেছে। একটা ভয়েস রেকর্ডার আমার কাছে আছে। রাশেদ সাহেবের সঙ্গে কেন্তুর পরিচয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই প্রক্রিয়ায় যুক্ত হয়ে পড়েছি। নেচার ইজ প্লেয়িং আ গেম, উই আর অল প্লেয়ার্স। হারুন বললেন, চুপ কর, জ্ঞান ঝরে ঝরে পড়ছে, গাধা টাইপ কথাবার্তা। সুলতান বললেন, ওর ভয়েস রেকর্ডারের আইডিয়া আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে রূপা। ঘন গাছপালার কারণে বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে না। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, এমন যদি হতো ছবির সঙ্গে শব্দ যোগ করার ব্যবস্থা থাকতো, তাহলে কেমন অদ্ভুত ব্যাপারই না হতো। ধরা যাক সে একটা ছবি এঁকেছে ঢাকা শহরের বৃষ্টি। সেখান থেকে একরকম শব্দ আসছে,
আবার বনের বৃষ্টির ছবি থেকে আরেক রকম শব্দ। মদিনা বলল, আফা ঘুমাইতে যাবেন না? যাব, কিছুক্ষণ বৃষ্টি দেখে তারপর ঘুমাতে যাব। আমার মার কাছে চিঠিটা কি লিখেছেন? চিঠি পাঠাইবেন না? না, তুমি যখন যাবে হাতে হাতে নিয়ে যাবে। আমি কবে যাব? বাবার সঙ্গে কথা বলে ঠিক করব। খুব তাড়াতাড়ি পাঠাবো, তুমি শুয়ে পড়ো। মদিনা ঘুমোতে গেল না, রূপার পাশে দাঁড়িয়ে রইল। রূপা বলল, কিছু বলবে মদিনা? একটা কথা বলবো আফা, ভূতটার কথা। ভূতের আলাপ তো শেষ, আবার কেন? আফা, ভূতটারে কি আপনিও দেখতেন? আপনার পায়ে ধরি আফা, বলেন। রূপা বলল, ঘুমাতে যাও, কথায় কথায় পায়ে ধরার কিছু নেই। মদিনা ঘুমোতে গেল। রূপা দাঁড়িয়ে আছে জানালার পাশে। সে হাত বাড়িয়ে বাতি নিভিয়ে দিল। স্ট্রিট লাইটের সামান্য আলো আসছে। ঘর অন্ধকার করায় বৃষ্টি দেখা যাচ্ছে। রূপা নিজের মনে বলছে, কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। সেদিনও কি এমনই তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। রবীন্দ্রনাথের এই কবিতাটা রূপার মুখস্থ। মার কাছ থেকে শুনে শুনে রূপার পুরো কবিতা মুখস্থ হয়ে গেছে। তবে শায়লা কবিতাটা সামান্য বদলে আবৃত্তি করতেন। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গানের জায়গায় বলতেন, কোন মেয়েরে ঘুম পাড়াতে কে গাহিল গান। সব সন্তানই বাবা মার কাছ থেকে অনেক কিছু ধার করে। রূপা ঠিক করে রেখেছে সে তার মার কাছ থেকে কবিতা বলে ঘুম পাড়ানোর অংশটা ধার করবে। তার বাচ্চাদের ঘুম পাড়াতে সব দিন কবিতা আবৃত্তি করবে না, যেদিন ঝড় বৃষ্টি হবে সেদিন। আফা, এখনো ঘুমাওনি? মন খুব অস্থির আফা। রূপা ছোট নিঃশ্বাস ফেলে বলল, মন অস্থির হবার মতো কিছু ঘটেনি। ঠিক আছে, তোমার মন শান্ত করার ব্যবস্থা করছি। তুমি যে ভূতটাকে দেখতে আমিও দেখতাম। সুলতান চাচাকে একদিন বলেছিলাম। সুলতান চাচা বলেছিলেন, আরেকবার এই ধরনের কথা বললে থাপ্পড় খাবি। এরপর থেকে কাউকে বলিনি। ধরে নিয়েছিলাম আমার নিজের কোনো সমস্যা। আফা, আপনারাও কি আমার মতো কোনো অসুখ? হতে পারে। মদিনা ফিসফিস করে বলল, রাশেদ ভাইজানের সঙ্গে আপনার যে বিবাহ হবে আপনি কি জানেন আফা? জানি। কবে জেনেছেন? যেদিন তাকে প্রথম দেখি সেদিনই জেনেছি। আগেই সব জানা কি ভালো আফা? না, ভালো না, হিসেব এলোমেলো হয়ে যায়। উনি অসুস্থ হয়ে হাসপাতালে, এইটা কি বুঝেছিলেন? হ্যাঁ, বুঝেও না বুঝার ভান করেছি। আমি স্বাভাবিক মেয়ে হতে চেয়েছি। মদিনা, মেঝেতে শোবার দরকার নেই, এসো খাটে এসে শো। তুমি বিশেষ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছ, আমিও এসেছি। এই ক্ষমতার উৎস যদি ব্রেইনের টিউমার হয়, তাহলে এই জিনিস আমারও আছে। এসো খাটে আসো। মদিনা বিনা বাক্য ব্যয় খাটে উঠে এলো। ক্ষীণ স্বরে প্রায় ফিসফিস করে বলল, আপনার খুব তাড়াতাড়ি রাশেদ ভাইজানের কাছে যাওয়া দরকার। রূপা বলল, আমি জানি। আর কোনো কথা না, ঘুমাতে চেষ্টা করো। ঘুম না এলে বৃষ্টির শব্দ শোনো। মদিনা জেগে আছে, বৃষ্টির শব্দ শুনছে। সে ঠিক করে রেখেছে, রূপা আপা ঘুমোতে এলে সে একটা হাত আপার গায়ে রাখবে। আপা নিশ্চয়ই কিছু বলবে না। 3 দিন হলো রাশেদ উকিল বাড়িতে আছে। 1 তলা পাকা দালান, বাড়ির পেছনে পুকুর, চারিদিকে জঙ্গল। একসময় পুকুরের ঘাট বাঁধানো ছিল, এখন ভেঙে পড়েছে। মূল বাড়িও ভেঙেছে, কোথাও কোথাও দেয়াল ধসে পড়েছে। ছাদের অবস্থা ভয়াবহ। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। একটা ঘর মোটামুটি ঠিক আছে, তবে দরজা নেই। রাশেদ চৌকি কিনে সেখানেই বিছানা পেতেছে। বিছানা বলতে শীতল পাটি, একটা বালিশ। সে হারিকেন কিনেছে 2টা। একটা দিন রাত সারাক্ষণই তার চৌকির নিচে জ্বালিয়ে রাখে।
যেন ঘরে সাপ আসতে না পারে। রাশেদের ধারণা বাড়ি ভর্তি সাপ। ইটের ভাঙা বাড়ি সাপদের বাসস্থানের জন্য আদর্শ। তবে সে যেহেতু সাপদের বিরক্ত করছে না, সাপরাও সম্ভবত তাকে বিরক্ত করবে না। বাড়ির ইদারা ঠিক আছে, ইদারা তেমন ভাঙেনি। ইদারার পানীয় ভালো। ইদারার বাঁধানোর অংশে বসে থাকতে রাশেদের ভালো লাগে। তার বাবা যখন বাড়ি থাকতেন বেশিরভাগ সময় এই জায়গায় বসে থাকতেন। মন ভালো থাকলে রাশেদের সঙ্গে গল্প করতেন। ও বাবা রাশেদ, আমার দাদা অর্থাৎ তোমার বড় বাবা জিন সাধক ছিলেন, এটা জানো? না। তার পালা একটা জিনের মৃত্যু হয়েছিল। দাদা যান মানুষের মতো তারে কবর দেন। কোথায়? বাড়ির পেছনে যে জঙ্গল আছে সেইখানে পাকা কবর আছে। কবরের গায়ে আরবিতে লেখা তালিব। মনে হয় এইটাই জিনের নাম। কবর দেখতে চাইলে একদিন নিয়ে যাব। উজু করে যেতে হয়। যেতে চাও? চাই। আচ্ছা, একদিন নিয়ে যাব। ওই জিন দাদা জানরে টাকা পয়সা এনে দেয়। তিনি পাকা ঘর তোলেন। শুনেছি ঘর তুলতেও জিন সাহায্য করেছে। এইসব কি সত্য বাবা? জানি না। রাশেদ এসেছে শুনে তার দূর সম্পর্কের চাচা হাকিম উদ্দিন দ্বিতীয় রাতে হ্যাজাক লাইট জ্বালিয়ে দেখা করতে এসেছেন। ধমক দিয়ে বলেছেন, ভাইস্তা, বেটা তোর মাথা খারাপ হইছে? চল আমার সাথে আমার বাড়ির থাকবা। এইখানে থাকলে সাপে কাটবো। বাড়ি ভর্তি সাপ। গত বৃহস্পতিবারে এই বাড়ির উঠানে সাপ কাটছে। রাশেদ বলল, ব্যবস্থা নিয়েছি চাচা, কার্বলিক অ্যাসিড দিয়েছি। 2টা হারিকেন সারা রাত জ্বলে। মশারি কিনেছি, রাতে মশারি খাটিয়ে ঘুমাই। এই বাড়িতে থাকা আমার জন্য বিশেষ প্রয়োজন। প্রয়োজনটা কি? আমি একটা মিরাকলের জন্য অপেক্ষা করছি। এই বাড়িতে থাকলেই মিরাকলটা ঘটবে, অন্য কোথাও থাকলে ঘটবে না। মিরাকল জিনিসটা কি? অসম্ভব কোনো ঘটনা। যা হবার কথা না তা হওয়া। ভাত খাইবা কই? সেটা নিয়ে এখনো চিন্তা করিনি। ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা কে করব? আসমান থেকে টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে ফিরিস্তা নামবো? যদি নামে সেটাও হবে একটা মিরাকল। হাকিম উদ্দিন বললেন, যেতে না চাও জোর করে নিব না। 3 বেলা খাওয়া আমি পাঠাবো। তোমার ন্যাংটা কালে তোমাকে দেখেছি, এখন এত বড় হইছ। শুনছি বড় ডাক্তারও নাকি হইছ। আমার শুল বেদনা আছে। ডাক্তার কবিরাজ অনেক করাইছি, ফায়দা হয় নাই। শুল বেদনার একটা চিকিৎসা দিয়া যাবা। রাশেদ হাসতে হাসতে বলল, আমি নকল ডাক্তার চাচা, রোগ ব্যাধির ডাক্তার না, লেখাপড়ার ডাক্তার। ও আচ্ছা, তোমার কি কি জিনিস লাগবে বলো, বাড়িতে গিয়া পাঠাবো। ফুড ফরমাস খাটার জন্যে একজন আসবে, তার নাম ইয়াসিন। চোখে চোখে রাখবা, বিরাট সোর। চাচা, আমার কিছু লাগবে না, শুধু যদি বইপত্র কিছু থাকে পাঠিয়ে দেবেন। আমি পড়ার কিছু নিয়ে আসিনি। রাতে কিছুক্ষণ বই না পড়লে আমার ঘুম আসে না। বইপত্র কই পাবো? বাড়িতে লেখাপড়ার কোনো কারবারই নাই। বিষাদ সিন্ধু থাকতে পারে, বিষাদ সিন্ধু পড়বা? হ্যাঁ পড়ব। সাদা কাগজ পাঠাতে পারবেন? এইটা পারবো, কাগজ কলম সবই আছে। যে বাড়িতে লেখাপড়া নাই সেই বাড়িতে কাগজ কলম থাকে। যাই হোক, শখ কইরা থাকতে আসছো, পূর্বপুরুষের বাস্তবিটা। থাকো এক রাত, তারপর আমার এখানে চইলে আসবা। আমি ঘর ঠিক কইরা রাখবো। পল্লী বিদ্যুতের লাইন নিয়েছি, মাঝে মধ্যে পাখা চলে। যে গরম পড়েছে, পাখা ছাড়া গতি নাই। রাশেদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। ঘুমুতে যাবার আগে বিষাদ সিন্ধু পড়ছে। তার চাচা বিষাদ সিন্ধু ছাড়াও মহুয়া সুন্দরীর কাহিনী এবং 40 আউলিয়ার কেরামত নামের 2টি বই পাঠিয়েছেন। কাগজ কলম পাঠিয়েছেন। রাশেদ বই পড়ার ফাঁকে ফাঁকে চিঠি লিখছে। চিঠি লেখা হচ্ছে রূপা ব্যানার্জিকে। এক নাগারে লিখছে না, থেমে থেমে লিখছে। কারণ পাশাপাশি সে ঢাকার রূপাকেও চিঠি লিখছে। রাশেদের খুব ইচ্ছা 2টা চিঠি যেন একই রকম হয়। সামান্য 19-20 হতে পারে, বেশি না। রূপা ব্যানার্জি, কেমন আছো? আমি পালিয়ে আছি। এমন জায়গায় পালিয়েছি যে তুমি আমাকে খুঁজে বের করতে পারবে না। তুমি আমার জীবনে শনি গ্রহের মতো উপস্থিত হয়েছ।
তুমি ভয়ঙ্করভাবে আমার প্রেমে পড়েছ, এটা আমি জানি। ভালোবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো, দুটা হাত লাগে, এক হাতে তালি বাজে না, অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। তুমি কি জানো আমার প্রতিটি দুঃস্বপ্নে তুমি থাকো? রূপা, ঢাকা। কেমন আছেন? আমি পালিয়ে আছি। এমন জায়গায় পালিয়েছি যে একটু চেষ্টা করলেই আপনি আমাকে খুঁজে বের করতে পারবেন। আপনি আমার জীবনে ধ্রুবতারার মতো এসেছেন। আমি ভয়ঙ্করভাবে আপনার প্রেমে পড়েছি, এটা আপনি জানেন না। ভালোবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো, দুটা হাত লাগে, এক হাতে তালি বাজে না, অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। আপনি কি জানেন আপনাকে প্রায়ই আমি স্বপ্নে দেখি? এই ধরনের চিঠি হুড়হুড় করে লেখা যায় না, সময় লাগে। রাশেদ সময় দিচ্ছে। দুটা চিঠির কোনোটাই সে পাঠাবে না। তারপরেও আগ্রহ করে সে কেন চিঠি লিখছে তাও জানে না। ইয়াসিন তার জন্যে 3 বেলা খাবার নিয়ে আসছে। বিস্ময়কর ব্যাপার হলো প্রতি বেলাতেই পোলাও থাকছে। সকালের নাস্তাতেও পোলাও। যদিও রাশেদের চাচা বলে দিয়েছেন ইয়াসিন বিরাট চোর, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবে সে অতি কর্মঠ একজন, তার প্রমাণ পাওয়া গেছে। একদিনে ঝোড়ঝাপ কেটে বাড়ির চেহারা পাল্টে ফেলেছে। সে একা কাজ করছে না, একজন অ্যাসিস্ট্যান্টও জুটিয়েছে। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ইট বিছানো হয়েছে। এখন আর কাদা ভেঙে বাড়িতে ঢুকতে হয় না। পুকুরের ঘাট মোটামুটি ঠিক করা হয়েছে। কচুরিপানা তুলে ফেলায় পুকুরের টলটলে পানি বের হয়েছে। রাশেদ বলল, ইয়াসিন, তোমার মতো কর্মী মানুষ আমি আমেরিকায় দেখেছি, বাংলাদেশে দেখিনি। তোমার কাজ করার ক্ষমতা দেখে আমি মুগ্ধ। ইয়াসিন বলল, কিছু টাকা পয়সা খরচ করা কি সম্ভব স্যার? 2-1টা জিনিস খরিদ করতাম। কি খরিদ করবে? আপনি বুকের নিচে বালিশ দিয়া লেখেন আপনার জন্য একটা চেয়ার টেবিল, ছাদে পলিথিনের চাদর দেব যেন বৃষ্টির পানি সুয়াইয়া না পড়ে। কয়েকটা টিন দরকার, বেড়া দিমু। একটা কেরোসিনের চুলা কিনব, চায়ের সরঞ্জাম কিনব, মাঝে মধ্যে চা খাইবেন। তোমার কত টাকা লাগবে বলো? 1,000-2 টাকা হইলেই চলবো। তোমাকে 5,000 টাকা দিচ্ছি, যা লাগে খরচ করবে, বাকিটা তোমার। একজন কর্মী মানুষকে আমার উপহার। ইয়াসিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হেকিম চাচার সাথে আমি 1.5 বছর আছি, মাসে 1500 টাকা বেতন দেওয়ার কথা, এখনো 1 পয়সা পাই নাই। আপনি একদিনের পরিচয় এতগুলো টাকা দিলেন। স্যার বলেন আপনার জন্য কি করব? কিছুই করতে হবে না ইয়াসিন, তুমি খুশি হয়েছ, এতেই আমি খুশি। স্যার, আপনার জন্যে কিছু একটা আমার করাই লাগবো। রাশেদ বলল, বাড়ির পেছনের জংলায় জিনের কবর বলে একটা কবর আছে, শুনেছ এরকম কথা? স্যার শুনেছি, কবরটা দেখেছিও। গ্রামের কিছু মেয়ে ছেলেরা মানত করে, কবরে মোমবাতি দেয়। এই কবরটা ভাঙতে পারবে? দেখতাম ভেতরে কি আছে। স্যার এইটা পারবো না। রাশেদ বলল, আমার ধারণা কবরে ধনরত্ন লুকানো। বাবার দাদাজান হঠাৎ যে কোনো উপায়ে প্রচুর ধনরত্ন পান, তা লুকিয়ে রাখেন জিনের কবরে, যাতে ভয়ে কেউ সেদিকে না যায়। কবর খুঁড়তে পারবো না স্যার, যদি বলেন আপনার জন্য মানুষ খুন করব। স্যার, আপনার আল্লাহর দোহাই লাগে, কবরের ধারের কাছে যাবেন না। আচ্ছা, যাব না। ঢাকা থেকে হারুন সাহেবকে নিয়ে আসব, তাকে দিয়েই খুঁড়াবো। উনি রহস্য পছন্দ করেন। ইয়াসিন ঠিক করল বাকি জীবন সে এই মানুষটার সেবা করে কাটাবে। মানুষটা চলে গেলে সে এই বাড়িতেই থাকবে, বাড়ি দেখাশোনা করবে, জিনের কবরে বাতি দিবে। ইয়াসিনের নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। একজন ভালো মানুষের সঙ্গে থাকা বিরাট ভাগ্যের ব্যাপার। রাতে বৃষ্টি হয়েছে বলেই সকালের রোদটা কোমল লাগছে, যেন রোদটা স্নান করেছে। রোদে নিজেরই শীত শীত লাগছে। চায়ের কাপ হাতে রূপা ছাদে হাঁটছে। অনেকদিন গাছপালার যত্ন করা হয়নি। গাছগুলিকে দেখাচ্ছে জঙ্গলে ঝোপের মতো। মাধুরীলতা গাছে ফুল ফুটেছে। এই গাছের নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ, তার প্রিয় কন্যা মাধুরীর নামে নাম। ছাদের বাগানে আরেকটা গাছ আছে, যার নামও রবীন্দ্রনাথের রাখা, উদয় পদ্ম। এইসব তথ্য রূপা জানে তার মায়ের কাছ থেকে।
এই মহিলার গাছপালার শখ ছিল, কবিতার শখ ছিল, গানের শখ ছিল। এখন সব শখ টগরের বাবা নামের মানুষটিতে স্থির হয়েছে। মলিনা টেলিফোন হাতে ছাদে এসেছে। রূপাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল। হাফা, আপনি এইখানে? আমি সারা দুনিয়া খুঁজছি, আম্মা ফোন করছে। রূপা টেলিফোন হাতে নিল। মলিনা বলল, কাইল রাইত কি খোয়াব দেখছি আফা শুনেন। খোয়াবে রাশেদ ভাইজান বললেন মলি কফি খাবো। আমি জায়গা উঠলাম, দৌড় দিয়া রান্নাঘরে ঢুইক্কা গ্যাসের চুলা জ্বালাইলাম। তখন বুঝলাম খোয়াব দেখছি। কি আসানক বিষয়। রূপা বলল, আমি টেলিফোনে কথা বলবো, তুমি নিচে যাও, নাস্তার জোগাড় দেখো। মলিনা অনিচ্ছায় চলে গেল। রূপা আপা যখন কারো সাথে কথা বলে তখন তার দূর থেকে শুনতে ভালো লাগে। আপার গলার স্বর এমন মিঠা। মা কেমন আছো? ভালো। এতক্ষণ লাগে টেলিফোন ধরতে? মা সরি। বেনু মেয়েটার খবর তোকে কে দিয়েছে বল। কেউ দেয়নি মা। কেউ তোকে বলেনি তোর কাছে আসমানি ওহী নাজিল হয়েছে? অনেকটা সেরকম। ওই বিষয়ে পরে কথা বলবো। আমার মন বলছে তুমি খুব খারাপ অবস্থায় আছো। তোমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি এই বাড়িতে চলে এসো, টগরকে নিয়ে চলে এসো। শায়লা কঠিন গলায় বললেন, আমার কোথাও যাওয়ার জায়গা নেই মানে কি? আমার 3 ভাই আছে, এক বোন আছে। তোমার 3 ভাই দেশের বাইরে থাকেন। বোনের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই। ছোট খালা তোমাকে সহ্যই করতে পারেন না। ওই বাড়িতে কিভাবে থাকবে? ছোট খালা বাড়ির গেটই খুলবে না। তোদের এখানে আমি কোন যুক্তিতে উঠব? তুমি আমার মা, সেই যুক্তিতে উঠবে। সুলতান চাচা যদি আমাদের বাড়িতে স্থায়ীভাবে থাকতে আসতে পারেন, তুমি পারবে না কেন? উনি তোদের এখানে থাকেন? কয়েকদিন ধরে আছেন। বাবা তাকে স্থায়ীভাবে থাকতে বলেছেন। তিনি রাজি। তার নাকি আর একা একা থাকতে ভালো লাগে না। মা, তুমি কি কাঁদছো? তোমার কান্নার শব্দ পাচ্ছি। শায়লা জবাব দিলেন না। রূপা বলল, মা, তোমার লাগানো উদয়পদ্ম গাছে ফুল ফুটেছে, মাধুরীলতা গাছে ফুল ফুটেছে, এসে দেখে যাও। না, টগরকে নিয়ে আমি ফার্ম গেটের ওভারব্রিজে কাঁথা বিছিয়ে থাকবো, তোদের বাড়িতে আসবো না। টগরকে নিয়ে ওভারব্রিজে থাকা ঠিক হবে না মা। শায়লা কাঁদছেন। আগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন, এখন শব্দ করে কাঁদছেন। রূপা বলল, মা, গাড়ি পাঠাবো? পাঠিয়ে দেই? শায়লা ফুপাতে ফুপাতে বললেন, পাঠিয়ে দে। নাশতার টেবিলে হারুনকে অত্যন্ত উত্তেজিত মনে হলো। তার উত্তেজনার বিশেষ কারণ ঘটেছে। পত্রিকায় খবর এসেছে নওগাঁর একটা পুকুরের পানি 10 মিনিটে হঠাৎ উধাও। প্রথম একটা বিকট শব্দ হলো, তারপর দেখা গেল হরহর করে পুকুরের পানি নেমে যাচ্ছে। হারুন বললেন, সরেজমিন তদন্ত করা দরকার। সুলতান বললেন, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। হারুন বললেন, এখন সিদ্ধান্ত নিতে হবে আগে আমরা নওগাঁয় যাব না নেত্রকোনা যাব। সুলতান বললেন, নওগাঁ। পুকুর ঘাটে তাঁবু খাটিয়ে বাস করতে হবে। পুকুরের পানি যেভাবে নেমে গেছে সেইভাবে উঠেও আসতে পারে। হারুন বললেন, আমার মনে হয় আগে নেত্রকোনা যাওয়া উচিত। রাশেদ সায়েন্সের ছেলে, তাকে নিয়ে নওগাঁ যাব। সুলতান বললেন, রূপার মতামত নেওয়া যাক, সে যা বলে তাই হবে, সে যা বলে তাই হবে। রূপা বলল, চলো আগে নেত্রকোনা যাই, আমিও তোমাদের সঙ্গে যাব, মদিনাও যাবে। সেখান থেকে ফিরে সবাই দল বেঁধে পুকুর দেখে আসব আর মদিনাকে তার বাবা মার কাছে রেখে আসব। হারুন বললেন, মলিনা একা থাকবে কেন? সেও আমাদের সঙ্গে যাক। রূপা বলল, মলিনা যেতে পারবে না। মা টগরকে নিয়ে এ বাড়িতে থাকতে আসছেন। মার দেখাশোনার জন্য একজনকে দরকার। হারুন চা খাচ্ছিলেন, তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। রূপা বলল, বাবা, তুমি এখন থেকে সুলতান চাচার সঙ্গে একতলায় থাকবে। আমার বড় ঘরটা আমি মাকে আর টগরকে দিয়ে দেব। তোমার পায়রার খুপড়িটা আমি নিয়ে নেব। তোমার কি কোনো আপত্তি আছে বাবা? হারুনের গলা দিয়ে বিচিত্র আওয়াজ বের হলো। এই আওয়াজের কোনো অর্থ নেই। সুলতান হতভম্ব গলায় বললেন, তোর মা কখন আসবে? রূপা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মাকে আনতে অনেকক্ষণ আগে গাড়ি গিয়েছে, মনে হয় যে কোনো সময় চলে আসবেন। হারুনের গলা দিয়ে আবারও বিচিত্র আওয়াজ বের হলো।
রাত অনেক। মাইক্রোবাস 18 বাড়ির কাছাকাছি চলে এসেছে। রূপা বসেছে ড্রাইভারের পাশের সিটে। তার চোখে ঘুম নেই। পেছনের একটি সিটে বালিশে মাথা রেখে ঘুমাচ্ছেন হারুন। আরেক সিটে ঘুমাচ্ছেন সুলতান। মদিনা আসেনি। শায়লা এবং টগরের দেখাশোনার জন্য সেও থেকে গেছে। অতি অল্প সময় টগরের সঙ্গে তার ভালো ভাব হয়েছে। এর খুব প্রয়োজন ছিল। টগরের বয়স 13। তার আচরণ 4 বছরের শিশুর মতো। সে একটি বাড়তি ক্রোমোজোম নিয়ে পৃথিবীতে এসেছে। রূপা বলল, ড্রাইভার সাহেব, আমরা মনে হয় চলে এসেছি। এইটা রেল স্টেশন না? জি আফা। রেল স্টেশনে নিশ্চয়ই চায়ের দোকান আছে। সেখানে জিজ্ঞেস করবেন উকিল বাড়ি কোথায়। জি আচ্ছা। প্রথম আমি 1 কাপ চা খাবো, তারপর উকিল বাড়ি যাব। রেল স্টেশনের চায়ের দোকান খোলা। উকিল বাড়ির সন্ধান সেখানেই পাওয়া গেল। চায়ের দোকানি একজনকে সঙ্গে দিয়ে দিচ্ছে যে বাড়ি চিনিয়ে দেবে। দোকানের চা কখনোই ভালো হয় না। এই চাটা ভালো। চা খাওয়ানোর জন্যে অনেক চেষ্টা করেও রূপা তার সুলতান চাচা বা বাবাকে জাগাতে পারল না। তাদের চোখে রাজ্যের ঘুম ভর করেছে। মাইক্রোবাস রাশেদের পৈতৃক বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে। আর যাবে না, এখান থেকে হেঁটে যেতে হবে। রূপা বলল, বাবা আর সুলতান চাচা ঘুমাচ্ছেন, তাদের এখন জাগানোর দরকার নেই। আমি একা যাব। রাশেদ সাহেবকে একটা সারপ্রাইজ দেব। রূপা এগুচ্ছে। আকাশে সপ্তমীর চাঁদ ডুবে যাবার প্রস্তুতি নিচ্ছে। ডুবন্ত চাঁদের আলোয় অনেক রহস্যময়তা। চারপাশে প্রচুর জোনাকি। রূপা অনেক দিন পর এত জোনাকি একসঙ্গে দেখল। বাহ, কি সুন্দর একটা পুকুর। চাঁদের আলোয় বনের ছায়া পড়েছে পুকুরে। রূপার ইচ্ছা করছে এখনই পুকুরে নেমে সাঁতার কাটতে। একটা কুটুম পাখি ডাকছে। কি সুন্দর পাখিটার গলা। রূপা বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। একটা ঘর দেখা যাচ্ছে। ঘরের দরজা নেই। রাশেদ কি এই ঘরেই থাকে? রূপা প্রথম কথা রাশেদকে কি বলবে ঠিক করেছে। সে বলবে, প্রকৃতি ঠিক করে রেখেছে আমরা দুজন বাকি জীবন একসঙ্গে থাকব। আমি এসেছি। ঘরের ভেতর থেকে রাশেদ ভয়ার্ত গলায় বলল, কে কে উঠানে কে? রূপা বলল, ভয় পেও না, আমি রূপা। হতভম্ব রাশেদ উঠানে এসে দাঁড়িয়েছে। সে বিস্ময়ে অভিভূত গলায় বলল, এই মাত্র স্বপ্ন দেখেছি এক গাদা ধবধবে সাদা ফুল নিয়ে তুমি এসেছো। ঘুম ভেঙে দেখি সত্যি তুমি। ফুল কোথায়? ফুল আনতে ভুলে গেছি, সরি। সপ্তমীর চাঁদ ডুবে গেছে। চারিদিক অন্ধকার। তারপরও অন্য এক আলোয় উকিল বাড়ি আলোকিত। এই আলোর উৎস প্রকৃতি জানে, মানুষ জানে না। প্রকৃতি তার সব রহস্য কখনোই প্রকাশ করে না। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা রূপা চতুর্থ এবং শেষ খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।